পলাশডাঙ্গা 1967 একটি ঘটনা। আজ সকাল 9টায় আমার হাতে 4 দিন আগের তারিখের একটা পোস্ট কার্ড এলো। তাতে কয়েকটা লাইন। প্রিয় বন্ধু, আশা করি সুস্থ আছো। আমি বাড়ি এসে ভীষণ অসুস্থ হয়ে পড়ি। এখন প্রায় মুমূর্ষু অবস্থা। এদিকে এই জ্বর আর পেট খারাপের শিকার আমার ছোট ভাই রাফসান আর বাবাও। মা আর আমার ছোট বোন শিউলি একাই সব সামলাচ্ছে। আমাদের গ্রামের 10 মাইলের ভেতর কোনো ডাক্তার না থাকায় বিপদটা আরও বেড়েছে। তুমি তো জানোই আমাদের তেমন কোনো আত্মীয় স্বজন নেই, যাও বা আছে তাদের উপর তেমন ভরসা করা মুশকিল। এমত অবস্থায় তুমি আসলেই ভেবেচিন্তে পরবর্তী করণীয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। হ্যাঁ, তুমি যদি আজকে রাতে ট্রেনে চলে আসো তবে খুব ভালো হয়। আমি রাফসানকে আজকে থেকে প্রতিদিন স্টেশনে পাঠাবো আগামী 5 দিন। তুমি আসো বা না আসো। ইতি তোমার বন্ধু কামরান। আমি মইনুল ইসলাম, বাড়ি নান্দাইল, ময়মনসিংহ। কামরান চৌধুরী আমার রুমমেট। মামা চাচার জোর নেই বলে আমরা দুই বন্ধু কমলাপুর রেল স্টেশনের পেছনে সবুজবাগের একটি মেসের ছোট্ট একটি রুম শেয়ার করি। আমাদের কাজ হলো সারাদিন চাকরি খোঁজা আর সন্ধ্যায় টিউশনি করা, যার টাকা দিয়ে কোনো রকমে মেস ভাড়া 3 বেলা খাওয়া চলে যায়। আর রাতে দুজন দুই খাটে শুয়ে যার যার স্বপ্ন নিয়ে কথা বলা আর ঘুমিয়ে কাল্পনিক সুদিন দেখা। এভাবেই গত 1.5 বছর ধরে একসাথে চলতে চলতে বিশ্ববিদ্যালয় পরবর্তী জীবনে আমরা খুবই ঘনিষ্ঠ হয়ে উঠি। কাজেই আজকে ট্রেনেই না উঠে আর কোনো উপায় নেই। রাত 1:30-এ ঢাকা দিনাজপুর মেল ট্রেন আমাকে বগুড়া পলাশডাঙ্গা স্টেশনে নামিয়ে দিল। বলাই বাহুল্য, ছোট্ট পলাশডাঙ্গা স্টেশনের একমাত্র যাত্রী আমি। একে তো শীতের রাত, তার উপর গা ছমছমে ঢিমা আলো। ছোট স্টেশনটির প্রবেশপথে একটি 40 পাওয়ারের বাল্ব জ্বলছে, আর স্টেশন মাস্টারের ঘরে ডিম লাইট বললেই চলে এমন একটি আলো জ্বলছে, আর কাউকেই দেখা যাচ্ছে না। হঠাৎ পাশ থেকে মৃদু ঠান্ডা গলায় মইন ভাই ডাক শুনতে পেলাম রাফসানের। কোনো রিক্সা বা ভ্যান গাড়ি চোখে পড়ল না। জানতে চাইলাম হেঁটেই যাব কি? রাফসান মাথা ঝাঁকিয়ে সায় দিল। হাঁটা শুরু করলাম ওর পেছন পেছন। সরু মেঠো পথ, ডান দিকে খোলা মাঠের মতো দিগন্ত বিস্তৃত ধান কেটে নেওয়া হয়েছে এমন ক্ষেত, আর বাম দিকে বাঁশঝাড়, কলা ক্ষেত, বড় বড় আকাশ ছোঁয়া গাব গাছ। বেশ একটা গা ছমছমে ভাব, তবে চাঁদের আলোয় মোটামুটি সবই স্পষ্ট দেখা যাচ্ছে। আমরা নিঃশব্দে হেঁটে চলেছি। প্রায় 15 মিনিট হাঁটার পর খেয়াল করলাম রাফসান কেমন যেন একটা খস খস শব্দে হেঁটে চলেছে। এই শব্দ খেয়াল করতে করতেই আরও প্রায় 5 মিনিট হাঁটলাম। মনে হলো গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। অনেক লম্বা জার্নি, বোধহয় সেই কারণেই। কাঁধে ঝোলানো ব্যাগে রাখা পানির বোতলে 1 ফোঁটাও পানি নেই। দেখে গলা খাকারি দিয়ে রাফসানকে বললাম, অনেক পিপাসা লেগেছে, আশেপাশে টিউবওয়েল আছে? ততক্ষণে প্রায় আধা ঘন্টা হেঁটে ফেলেছি। ও হাতের ইশারা করলো। দেখি শান বাঁধানো টিউবওয়েল দেখা যাচ্ছে। পেছনে টিনের চাল দেয়া স্কুল ঘরও রয়েছে। ভালোই হলো, একরকম দৌড় দিয়েই কলতলায় গিয়ে টিউবওয়েলের মুখ চেপে ও হাতে চাপ দিয়ে পানি খেলাম বুক ভরে। আর রাত জাগলে তো ক্ষুধা পায়, সে ভাবটাও একটু কমে গেল। আরও বোধহয় আধা ঘন্টা হাঁটতে হবে নাকি? রাফসান মাথা নাড়ল। তাহলে একটু কলে চাপ দাও, আমি বোতলটা ভরে নিই। রাফসান কলে চাপ দিচ্ছে আর আমি পানির বোতল ভরছি। ভাবছি শীতকালেও গরমকালের মতো পিপাসা লাগে। যাক, এরই মধ্যে চাঁদের আলোর ঔজ্জ্বল্য বেড়ে গেল। লক্ষ্য করলাম কঙ্কালের 2টো হাত টিউবওয়েলে চাপ দিচ্ছে আর আমি বোতলে পানি ভরছি। হঠাৎ শরীরে সব রক্তহীন হয়ে গেল যেন। ভয়ে চিৎকার করে উঠলাম, কে কে তুমি? এরই মধ্যে জোর বেয়ে বাতাস এসে রাফসানের মুখের চাদর সরিয়ে দিল।
দেখি একটা কঙ্কালের মাথা আমার দিকে তাকিয়ে হাসছে। আর কিছু মনে নেই। মনে হয় ঘুম ভাঙল। খেয়াল করলাম আকাশ ফর্সা ফর্সা। আমার মুখের উপর এক বৃদ্ধ বিড়বিড় করে দোয়া পড়ে পড়ে ফু দিচ্ছেন, মুখে পানির ছিটা দিচ্ছেন। আমার মাথা তার কোলের ওপরে। জানতে পারলাম 4 দিন আগে পলাশডাঙ্গা গ্রামের চৌধুরী বাড়ির সবাই ওলা ওঠায় মারা গেছে। তাহলে কে আমাকে চিঠি লিখল বা কে আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল? কোনো উত্তর পেলাম না। আর ঢাকায় ফিরে আমাদের ঘরের একমাত্র রাইটিং ডেস্কের ড্রয়ারে রাখা পোস্টকার্ডটি তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পেলাম না।